experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। টাকাটা দিবি নাকি আরো কয়েকটা? দিচ্ছি, টাকা দিচ্ছি আমি। প্লিজ ছেড়ে দিন আমায়, প্লিজ। প্রচ্ছদ হাঁ হয়ে গেল। এই কি সেই অভ্রা যে একটু আগেই তার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বাচ্চামো করছিল, ভেড়া দেখেই ভয়ে সিটিয়ে যাচ্ছিল? হঠাৎ এত পরিবর্তন কি করে? ছেলেটি টাকাটা দিয়েই কোনো রকম যেন মুখ বাঁচিয়ে পালালো। সে যেতেই অভ্রার ভাব আবারও কেমন নির্মল হয়ে এলো। দোকানদার লোকটার দিকে তাকিয়ে সেই কী যে একটা মিষ্টি হাসি দিয়েছিল, আজ 2 বছর পর আবারও সেই হাসি প্রচ্ছদের মন দুয়ারে হানা দিল। কই, তখন তো এতটাও মুগ্ধতা ছিল না সেই হাসিতে। ম্যাডাম, আপনি নিশ্চয়ই এখানে চারিদিকের ঘেরাওটা দেখতে পাচ্ছেন। আর ওই যে দিক দিয়ে এসেছেন সেখানে শুদ্ধ বাংলায় বড় বড় করে লেখা আছে, সংরক্ষিত এলাকা, কাজ চলাকালীন দয়া করে কেউ প্রবেশ করবেন না। আপনি কি তা দেখতে পাননি, নাকি দেখেও বুঝতে পারেননি? পৃথুলাও যেন কম যায় না, তর্কের পর তর্ক করেই গেল অভ্রের মুখে মুখে। সেটা তোমাকে কেন বলবো? আর এটা আমাদের বাড়ি, আমি যখন ইচ্ছে এখানে আসতে পারবো। আমি এটা জানতে চাইনি এটা কার বাড়ি, তবে আমাদের কাজের নিয়ম অনুযায়ী যতক্ষণ আমাদের কাজ চলবে ততক্ষণ সেই জায়গাটুকু আমাদের। আপনার প্রথম ভুল হলো রুলসের বাইরে গিয়ে এখানে প্রবেশ করা। আর আপনার দ্বিতীয় ভুল কি জানেন? এই যে আপনি যে এখানে পড়ে গিয়েছেন, উনি শুধু আপনাকে সাহায্য করতে এসেছিল, কোনো বাজে উদ্দেশ্যে নয়। আর আপনি কি না ওনাকে থাপ্পড় মারলেন? সরি বলুন ওনাকে। আমি বলবো না সরি ওনাকে। বলবেন না? না, বলবো না। বড়সড় একটা শ্বাস ছাড়লো অভ্রা। পৃথুলার থেকে মুখ সরিয়ে তুহিনের দিকে দৃষ্টি দিল। তুহিন, থানায় ফোন কর। অবাক হলো তুহিন সহ বাকিরাও। অভ্রা আবারও দৃষ্টি দিল পৃথুলার দিকে, শান্ত কণ্ঠে বলল, এই ম্যাডামের নামে একটা মামলা হবে, মানহানির মামলা। চোখ বড় বড় হয়ে গেল পৃথুলার। আঙুল তুলে অভ্রাকে কিছু বলতে নিলেই অভ্রা হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। আমাদের অনলাইন ওয়ার্কের জন্য প্রত্যেকটা ইভেন্ট ওয়ার্ক শুরু থেকে ভিডিও করে রাখা হয়। আজকের ভিডিওটাও আছে, থানায় প্রমাণ হিসেবে ওটাই যাবে। এবার সিদ্ধান্তটা আপনার, জেলে যাবেন নাকি ওনাকে সরি বলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবেন। নিভে এলো পৃথুলা। জীবনের হাজার হাজার ভুল সিদ্ধান্তের পরে আজ একটা সঠিক সিদ্ধান্তই নিলই সে। অগ্নি দৃষ্টিতে টুটুলের দিকে তাকিয়ে সরি বলেই হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। বের হতেই পাশ থেকে প্রীতি বাসু তাকে বলে উঠল, পৃথিবীর সব ছেলেরা ছ্যাঁচড়া হয় না যে তোমাকে দেখলেই পাগল হয়ে যাবে। এত যে রূপের গরম, নিজেকে আয়নায় দেখো। পৃথুলাও চুপ থাকার নয়, মুখের ওপর জবাব দিল, ভুলে যাবে না, আপনার ভাই আমার এই রূপ দেখেই পাগল হয়েছে। বাঁকা হাসলো প্রীতিবাসু, বলল, আমি আমার ভাইকে মিন করে ছ্যাঁচড়া বলেছি। আর একটি কথাও বলতে পারল না পৃথুলা। গটগটিয়ে চলে গেল বাড়ির ভেতর। তা দেখে প্রচ্ছদ একটা সুস্থির নিঃশ্বাস ফেলল। প্রতিবাদী অভ্রা নিভে এলো, করুণ দৃষ্টিতে তাকালো টুটুলের দিকে। ছেলেটার রক্ত গরম, অন্য কোথাও হলে নিজের এই একটা বিহিত করত। আজ শুধু অভ্রার কথা ভেবেই যে এত বড় অপমানটা নিজের কাঁধে নিয়ে নিল, তা বুঝতে বাকি রইল না দলের কারোরই। আমায় তুই ক্ষমা করতে পারবি টুটুল? অভ্রার করুণ কণ্ঠে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল টুটুলের। বুকের ভেতর কেউ যেন দামামা বাজিয়ে বলে উঠল, তোর ভালোবাসা কষ্ট পাচ্ছে টুটুল, তোর অভ্রা কষ্ট পাচ্ছে খুব। তড়িৎ গতিতে অভ্রাকে থামালো নিজের কথার দ্বারা। এসব কেন বলছিস অভ্রা? তুই কেন ক্ষমা চাইছিস? আমি তোর ভালোবাসার মান রাখতে পারিনি, আর আজ তোর সম্মানটুকুও রাখতে পারলাম না। অভ্রা মাথা নোয়ালো। টুটুলের চোখও টলমল করছে। এই বুঝি কান্না করে দেবে ছেলেটি? করলো না তা। আলতো হাতটা অভ্রার মাথায় রেখে ভেজা চোখে মুচকি হেসে বলল, এই যে তোর অনুমতি ছাড়াই মাথায় হাত রাখছি, তোকে আজীবন ভালোবেসে যাওয়ার অধিকার পেয়েছি। এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। এর থেকে বেশি তোর থেকে আর আমার কিচ্ছু চাওয়ার নেই। ক্ষমা চাইবি না প্লিজ, আমাকে নিজের কাছে অন্তত ছোট করে দিস না। প্রভাতের সামনে পড়তেই অভ্রা মাথা নিচু করে ফেলল। পাশে উষ্ণ প্রচ্ছদ প্রণতি সহ আরও কয়েকজনের উপস্থিতি টের পেল। আমায় ক্ষমা করবেন মাসিমণি, আমার তখন যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি।
প্রভাতী হাসল আলতো করে। অভ্রার গালে আদুরে হাত ঠেকিয়ে বলল, বোকা মেয়ে, ক্ষমা কেন চাইছো তুমি? তুমি তো ভুল কিছু করনি। পিথুলার এমন একটা শাস্তি হওয়া উচিত ছিল। এই মেয়ের দাম্ভিকতার কারণে আজ তোমার দলের ছেলেটাকে অপমানিত হতে হয়েছে। অভ্রা মাথা তুলে তাকালো, টুটুলের দিকে ইঙ্গিত করে বলল, ওই যে ছেলেটাকে দেখছেন, সে শুধু আমাদের দলের লোক নয়, এই কাজের অনেক আগে থেকে আমরা সবাই একে অপরকে চিনি। ইভেন্টের কাজটা আমরা কেউই উপার্জনের উৎস হিসেবে নিইনি, ব্যাস শখ ছিল সবার, তাই ছোটোখাটোভাবে শুরু হয়েছিল। তবে শখ করে করা কাজ যে দিনে দিনে এতটাই পরিচিত হয়ে উঠল যে এখন একদিনে 3-4টা জায়গা থেকেও কাজের অর্ডার আসে। টুটুল গ্র্যাজুয়েটেড, অশিক্ষিত না, তেমনি নারী লোভীও না। ও খারাপ মনোভাব নিয়ে পৃথুলা বৌদিকে ধরেনি মাসিমণি। আমি চিনি ওকে। যাকে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো বিনা অনুমতিতে ছোঁয়ার চেষ্টা করেনি। আর ও কিনা পৃথুলা বৌদিকে ছুবে? এটা সম্ভব নয় মাসিমণি। দয়া করে আপনারা কেউ ওকে খারাপ ভাববেন না। সবার দৃষ্টি পড়ল দূরে কর্মরত টুটুলের ওপর। প্রভাতী হেসে বলল, আমি ওকে খারাপ ভাবছি না মা, তবে ও যেই মেয়েকে ভালোবাসে সে খুবই ভাগ্যবতী মেয়ে নিশ্চয়ই। ইস, সেই ভাগ্য অভ্রার বুঝি হলো না? কেন হলো না? ধর্মে বাধা বলে, তাই তো। কিন্তু টুটুলকে একটু বেশি ভালোবেসেছে যে তার কাছে ধর্মের বিন্যাসটাও ফিকে। আর কিচ্ছুটি বলল না অভ্রা। কি বলবে সে? বলার মতো নেই তো কিছু। নীরবে একবার উষ্ণ আর প্রচ্ছদের দিকে দৃষ্টিপাত করে ফিরে গেল নিজের কাজে। খুব ভালোভাবেই উর্মির বাগদানটা সম্পন্ন হলো। প্রবণদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা মন্দিরে কালী পুজোর তিথি পড়েছে। প্রতি বছরের নিয়ম অনুযায়ী এবারও সেখানে বলি চড়াবে প্রবণরা, তাই বাড়ির সবাইকেই যেতে হবে সেখানে। এবার তাদের সাথে অভ্রাও নতুন মুখ। উষ্ণের ইচ্ছে হলো অভ্রাকে সেদিন শাড়িতে দেখবে। ইচ্ছেটা সে অবলোকন করতে পারেনি, নিজ মতো করেই জানালো অভ্রাকে। তবে অভ্রা নাকচ করেছে, পারবে না সে শাড়ি পরতে। তারপর থেকে টানা 4 দিন উষ্ণ ভেবেই গেল কিভাবে অভ্রাকে শাড়ি পরানো যায়, তবে উপায় আর পেল কই। পুজোর দিন দুপুরে সোফায় বসে উর্মি পায়ে আলতা দিচ্ছিল, তা দেখেই রজনীর স্বামী আয়ান দুষ্টুমির ছলে বলে উঠল, কি গো শালিকা, আজ এত সাজগোজ? পুজোর ওখানে কি বিশেষ কেউ আসছে নাকি? উর্মি হেসে জবাব দিল, বলেছে আপনারে, আর সাজলাম কই? আলতাই তো পরেছি, শাড়ি পরবো তাই। চট করেই উষ্ণের মাথায় তুরুক বুদ্ধি খেলে গেল। উর্মিকে জিজ্ঞেস করলো, অভ্রা কোথায় রে? ঘুমোচ্ছে, মা বললো সারা রাত জাগতে হবে, তাই যেন একটু ঘুমিয়ে নেয়। পাশেই বসে প্রচ্ছদ মোবাইলে কি যেন দেখছিল। উর্মির কথায় উষ্ণের মুখ বেজার দেখে বলল, আপনার ঘুম মোটামুটি গাঢ়, জোরে কথা বলা ছাড়া যা ইচ্ছা করতে পারিস। উষ্ণ যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। উঠে গিয়ে প্রচ্ছদকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ ভাই, ইউ আর সো সুইট। বলেই উর্মির হাত থেকে আলতার বোতলটা নিয়ে বলল, আয় তোরা আমাকে হেল্প করবি। প্রচ্ছদের কথাই সত্য হলো। এতগুলো মানুষ ঘুমন্ত অভ্রার আশেপাশে ঘুরল। নিরালায় বসে দুটো পায়ে খুব সুন্দর করে আলতা এঁকে দিল, অথচ অভ্রা টেরি পেল না। আলতা আঁকা পা জোড়া দেখেই হৃদ চঞ্চল হয়ে উঠল প্রচ্ছদের। উষ্ণ তো ওই পা ছুঁয়ে দেখার অধিকার পেয়েছে, কিন্তু প্রচ্ছদের যে সেই অধিকার নেই। সে তো শুধু পারবে আঁখিদয়ের তৃষ্ণা মিটিয়ে নিতে। আচ্ছা, অভ্রা তো অপসরা নয়, তার পাও ধবধবে ফর্সা নয়, মোটামুটি ধরনের, তবু রক্ত জবার ন্যায় গাঢ় আলতা আঁকা পা দুটি এত কেন মোহনীয় লাগছে? সম্পূর্ণ কাজ ঠিক মতোই শেষ হলো, তবে বিপত্তি বাঁধল শেষে এসেই। উষ্ণের ইচ্ছে হলো অভ্রার আলতারাঙা পা জোড়া আরও একটু আকর্ষণীয় করে তুলতে, তাই তো সবাইকে আস্তে করে আমি আসছি বলেই ছুটে চলল বাইরে। দ্রুতই ফিরে এলো হাতে একজোড়া নূপুর নিয়ে। নূপুর জোড়া সে অভ্রার জন্য কিনে রেখেছিল বেশ কিছুদিন আগে, দেবে দেবে করেও দেওয়া হয়নি। হয়তো সময়ও এই সুদৃশ্য সুযোগের অপেক্ষায় ছিল। বেশ মোটা ঝুমকোযুক্ত কারুকাজ করা নূপুর জোড়া এক কথায় চোখে লাগার মতো। নিজ হস্তেই নূপুর পরিয়ে দিল উষ্ণ, তবে কেউ আর রুম ত্যাগ করতে পারল না। বেখেয়ালিতে উষ্ণের হাতের সাথে লেগেই ঝুমঝুমিয়ে উঠল নূপুর। ব্যাস, বাঁধল বিপত্তি সেখানেই। লেগে আসা ঘুম নিমিষেই হালকা হয়ে গেল অভ্রার। চোখ খুলেই নিজের পায়ের কাছে এতগুলো মানুষের উপস্থিতি লক্ষ্য করে ভরকে গেল সে। লাফিয়ে উঠে বসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনারা এখানে কি করছেন? নিজের পায়ের দিকে চোখ যেতেই হাঁ হয়ে গেল অভ্রা।
এসব কি? আলতা কিভাবে এলো? হুট করে ঘুম ভাঙায় গলাটাও কেমন শুকিয়ে এলো। পাশ ফিরে প্রথমেই পানি খুঁজলো, পেয়ে যেতেই দ্রুততা নিয়ে ঢকঢক করে গিলে নিল সে। তা দেখেই উষ্ণ ব্যতিব্যস্ত হলো, উঠে এসে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো ফুল? খারাপ লাগছে তোমার? ভয় পেয়েছিলে? অভ্রা শান্ত হলো, বলল, আমি ঠিক আছি, কিন্তু আপনারা এসব কেন করছেন? ব্যাস, ভয় যেন এবার বাকিরাই পাচ্ছিল। একে অপরের মুখের দিকে তাকিয়ে চাইল শুধু। অভ্রার সচল মস্তিষ্ক একটু চিন্তা করে মুছে ফেলল বিষয়টি। বুঝতেই উষ্ণের দিকে তাকিয়ে বলল, আমি প্রথমেই বলেছি শাড়ি পরতে পারবো না। উর্মি উত্তর দিল, প্লিজ বউ, না করো না প্লিজ। কত কষ্ট করে আলতাটা লাগালো বলো তো? এখন এটার সাথে তো জামা মানাবে না, তাই না? কিন্তু রজনী বলল, পড়োই না অবরা, একটা দিনই তো। রজনীর কথার উপর অভ্রার কিছুই বলতে পারল না। চুপচাপ কিছু না বলেই উঠে গেল রুমের বাইরে। সে যেতেই উর্মি রাগে উষ্ণের বাহুতে একটা থাপ্পড় মেরে বলল, তোর জন্য হয়েছে সবটা। কি দরকার ছিল এখন এই নুপুরগুলো পরানোর? উষ্ণ বিছানায় বসতে বসতে বলল, আমি কি করে জানবো যে এতটুকুতেই ঘুম ভেঙে যাবে? এখন ওসব বাদ দাও, এটা ভাবো যে ও শাড়ি পরবে কিনা। কিছু তো বলে গেল না। রজনীর কথায় সবার মুখেই চিন্তার ছাপ দেখা দিল। আসলেই তো, অভ্রা কি শাড়ি পরবে? আলতার বোতলটার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল প্রচ্ছদ। অভ্রা মেয়েটা বেশ ভাবাচ্ছে তাকে। মন বলছে আজ অভ্রা কিছুতেই শাড়ি পরবে না। আচ্ছা, প্রচ্ছদ কি একবার গিয়ে বলবে শাড়ি পরতে? অভ্রা তো তার কোনো কথা ফেলতে পারতো না। আলোচনার মধ্যেই বেলি এসে উষ্ণকে বলল, উষ্ণ মামা, তোমার বিচার হবে। কি করেছো তুমি? দিদানরা তোমায় ডাকছে। আমি কি করলাম? সেটা তো তুমিই জানো। তোমার বউ গিয়ে দিদানকে জড়িয়ে ধরে বসে আছে, কিচ্ছু বলছে না। দিদান বুঝে গিয়েছে এতে তোমারই দোষ। এবার যাও। হাঁ করে একটা নিঃশ্বাস ফেলে উষ্ণ উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মায়ের কাছে। আমি তো ওকে ছাড়তে পারবো না প্রচ্ছদ ভাই। উষ্ণের সরাসরি কথায় কিছুটা ক্ষিপ্ত হলো প্রচ্ছদ। তেতে উঠে বলল, ছাড়তে পারবে না মানে? আমি বুঝতে পারছি না তোর মধ্যে কোন সৌন্দর্যটা খুঁজে পেয়েছিস। উষ্ণ তেজি হলো না, বরং প্রচ্ছদের কথার উল্টো পিঠে একটু হাসলো। বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দূর আকাশে পানে দৃষ্টি দিয়ে বলল, সৌন্দর্য? মেয়ে মানুষের সৌন্দর্য আসলেই ফ্যাক্ট করে। মেয়ে মানুষ সুন্দর হলে পুরুষ মেয়ে সেই মোহে আটকায়, প্রায়োরিটি দেয়, ন্যাকামিতে সঙ্গ দেয়, যারা বলে লুকস ডাজন্ট ম্যাটার। আসলে এই কথাটা পুরোই ভুল। সৌন্দর্যের অধিকারী হলে মেয়ে মানুষের অর্ধেক দোষী মাপ, তাই না? বলেই প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করলো প্রচ্ছদের দিকে। চোখ নামিয়ে ফেললো প্রচ্ছদ। উষ্ণের কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো ভাষাগত যোগ্যতা যে তার নেই। জানিস তো প্রচ্ছদ ভাই, আমার অপরাধ বাহ্যিক দিক থেকে একটু সুন্দর না। ওর গায়ে রং কালো, নাকটা বোচা, হাসি সুন্দর নেই, চুলগুলো স্ট্রেট না, এলোমেলো স্বভাবের। আর সব মোস্ট ইম্পর্টেন্ট, পুরুষের যা প্রয়োজনীয় লম্বা হাইট, লতানো ফিগার, ফুলে ফেপে ওঠা বক্ষস্থল, গোলাপের পাপড়ির মতো টসটসে ঠোঁট, এসবের একটাও আমার অভ্রার মধ্যে নেই। কিন্তু আমি ওর সৌন্দর্যের মাঝে কি বেশি জানিস? ও হাসলে মুখভঙ্গি কেমন হয় সেটা দেখে ওই হাসির পেছনে নির্মলতা অনুধাবন করে। ও লম্বা উচ্চতা নেই, তবে খাটো মেয়েরা যখন আমার বরাবর দাঁড়াবে তখন ওর মাথাটা যেন আমার বুকে এসে ঠেকে যাবে। যেটা সুন্দর, ওর সবসময় স্ট্রেট চুলে নয়, বরং এলোমেলো চুলগুলোকে বারংবার হাত দিয়ে গুছিয়ে দিতে আমার সুন্দর লাগে। বুকের ভেতরেই ও আস্তে একটা হৃদচন্দ্র পালন করছে, যেটাই আছে কাউকে এক আকাশ সমান ভালোবাসার ক্ষমতা। গায়ে রং কালো, সেটা ভাবতে চাই না, তবে ও যখন কোনো কিছু একটাই অবাক হয়ে গোল গোল চোখে তাকায়, বিশ্বাস কর ভাই, আমার চিত্ত শুদ্ধ শীতল হয়ে যায়। ঠোঁট, সেটার কথা নাই বা বললাম। আশা করি তোর কাছে তার বর্ণনা দিতে হবে না, চেনাই তো তোর। বাকি রইল কি ফিগার। আমার শ্যামা ফুল একদম লক্ষ্মীর মতো, একদমই লক্ষ্মী। উষ্ণের দৃষ্টিতে প্রজ্জ্বল অনুধাবন করে সেদিকে তাকাতেই চোখ স্থির হয়ে যায় প্রচ্ছদের। উষ্ণের ভাষা মতে লক্ষ্মীটি আজ সত্যিই শাড়ি পরেছে।
সাদার ওপর পাড়ে আঁচলে নীলচে বেগুনি, আরও কয়েক রঙের সুতোর সূক্ষ্ম কাজ করা আফসানা প্রিন্টের শাড়িটা কেমন সেটে রয়েছে অভ্রার শরীরের ভাঁজে। কোথাও কোনো ফাঁকে ফুকুর নেই, আঁচল ছেড়ে দেওয়ার কোমরখানাও দেখা যাচ্ছে না। তারপরও শাড়িতে এতটা ভালো লাগছে। কই, পৃথুলাকে তো কখনো এতটা মনোযোগী দিয়ে শাড়িতে দেখেনি সে। দেখেছিল সে প্রথম যেদিন তারা একে অপরে মত্ত হয়েছিল। তখনও প্রচ্ছদের জীবনে অভ্রার আগমন ঘটেনি। পৃথুলার সঙ্গে সম্পর্কে প্রায় সপ্তম মাসেই প্রথম মিলন ঘটেছিল তাদের। একবার বলতেই রাজি হয়ে গিয়েছিল পৃথুলা। এতে অবশ্য সুবিধাই ছিল প্রচ্ছদের। আগে থেকে বুক করে রাখা হোটেলের রুমটায় প্রবেশ করে প্রথমবারের মতো পৃথুলাকে শাড়িতে দেখেছিল। স্লিভলেস কালো ব্লাউজের সাথে খয়েরি রঙের পাতলা জর্জেট শাড়িটাই বেশ মানিয়েছিল সেদিন পৃথুলাকে। তবে শাড়ির দিকে নজর দেওয়ার মতো সময় প্রচ্ছদের ছিল না তখন। তার দৃষ্টি ছিল শাড়ির ফাঁক গলে বেরিয়ে থাকা ধবধবে সাদা পেটে। আকর্ষণ অনুভব করেছিল বড় গলাযুক্ত ব্লাউজটার ফাঁকে। সেদিন পৃথুলার আবেদনময়ী ভাব পাগল করে দিচ্ছিল প্রচ্ছদকে। কোনো সংকোচ ছিল না পৃথুলার, আর না ছিল কোনো প্রকার কাঁপাকাঁপি। সমান তালে তাল মেলাতে সক্ষম হয়েছে পৃথুলা নিজেও, আর প্রচ্ছদও প্রাণ ভরে উপভোগ করেছে পৃথুলার আকর্ষণীয় সেই শরীর। ভাবতেই চোখ বন্ধ করে ফেলল প্রচ্ছদ। ইস, ওইসব এখন কেন ভাবছে সে? চোখ খুলে অভ্রাকে দেখতেই হৃদয় শীতল হলো তার। এই মিনিট কয়েকের মধ্যে প্রচ্ছদ অনুভব করলো সেদিন আর আজকের পার্থক্যটা। সেদিন পৃথুলাকে শাড়িতে দেখে শান্ত হয়েছিল প্রচ্ছদের শরীর, কিন্তু আজ অভ্রাকে শাড়িতে দেখে শান্ত হলো হৃদয়। অনুভব করলো আজ কিন্তু তার শরীরেও কোনো প্রকার আকাঙ্ক্ষা নেই। জিনিসটা সুন্দর, তাই না? না ছুঁয়ে না ধরে শুধুমাত্র দূর থেকে চোখে দেখাতে কেমন শরীর মন দুটোই শীতল হয়ে গেল। অভ্রা ম্যাজিক জানে, সত্যি অভ্রা ম্যাজিক জানে। ওকে হারানো সম্ভব না প্রচ্ছদের পক্ষে, সত্যিই সম্ভব না। চোখের আড়াল করে অভ্রাকে নিয়ে যেতে সক্ষম হয়েছে উষ্ণ। অবাক হলো অভ্রা, জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে টানলেন কেন? দেখবো আমার ফুলকে। আজব তো, সবাই রেডি হয়ে গেছে, যেতে হবে তো নাকি? রাত বাড়ছে। সঙ্গে আমার অনুভূতিও। শান্ত হয়ে গেল অভ্রা। উষ্ণকে তার একদমই স্বাভাবিক লাগছে না। কেমন করে তাকিয়ে আছে লোকটা। অপসরা? নেশালো কণ্ঠের তীব্রতা যেন হুড়হুড় করে বেড়ে উঠল উষ্ণের, যার তীরাঘাতে বিদ্ধ হচ্ছিল অভ্রা। উষ্ণ আবারও সেই মাতাল কণ্ঠে ডেকে উঠল, অপসরা? কি নেই বলো তো? ভ্রু কুচকালো অভ্রা। বুঝতে পারল না উষ্ণ কিসের কথা বলছে। কি নেই মানে? হাসলো উষ্ণ, বলল না একটি শব্দ। হুট করেই মাথাটা ঝোঁকালো সে অভ্রার কাছে। মুখের উপর একটা ফু দিতেই কেঁপে উঠল অভ্রা। শরীরের শিরায় শিরায় যেন রক্তধারার মতো আগুন বইতে লাগলো তার। চোখ দুটি যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল। কিয়ৎক্ষণ পর নিজ ললাটে কিছু একটার আভাস পেতেই চোখ খুলল অভ্রা। উষ্ণ সহস্তে অভ্রার ললাটের মাঝ বরাবর একখানা ছোট্ট খয়েরি টিপ পরিয়ে দিল। হেসে বলল, এবার মানানসই। নিঃশ্বাস যেন পুনরায় ফিরে এলো অভ্রার, কিন্তু তাও কি থাকার মতো? আজ যে উষ্ণ পুরো দমে অভ্রাকে ঘায়েল করতে নেমেছে। আলতোভাবে নিজের ডান হাতখানা অভ্রার হাতে ছুঁয়ে দিতেই কেমন লজ্জায় আড়ষ্ট হয়ে গেল মেয়েটা। হাসলো উষ্ণ, আবেদনময়ী দৃষ্টিতে আস্তে করে একবার উচ্চারণ করলো, একটু গভীরভাবে ছুঁয়ে দিই ফুলকে। লজ্জায় রাঙা হয়ে হাতটা ছাড়িয়ে নিল অভ্রা। এইদিক ওইদিক তাকিয়ে, দেরি হচ্ছে, যেতে হবে এবার বলেই কোনো রকম সুযোগ পেয়ে পালালো সে। পেছন থেকে অপলক তাকিয়ে শুধু হেসেই গেল উষ্ণ। আপন মনেই উচ্চারণ করলো, আমার লজ্জাপতি শ্যামা ফুল। হাসি ফুটল আড়ালে থাকা এক আউল ছাউলের ঠোঁটেও, তাচ্ছিল্যপূর্ণ হাসি। নিজের প্রতি তাচ্ছিল্যবোধ হচ্ছে তার, প্রমাণ যে তার সচক্ষে। আজ অভ্রা যে তাকে বুঝিয়ে দিল, ভালোবাসা মানে ভরা কনসার্টের লোকচক্ষুর সম্মুখে প্রেমিকার ঠোঁটে তাল মিলিয়ে চুমু খাওয়া নয়। ভালোবাসা হলো সবার আড়ালে একটা আবেদনের ছোঁয়াতেই প্রেমিকার লজ্জায় নুইয়ে যাওয়া। প্রায় 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে নামকরা এক ধর্মস্থানে এসে পৌঁছালো উষ্ণরা সবাই। মা শান্তি কালী মন্দির এটা। এই পুজোটা হয় গভীর রাতে, আর এখন বাজে প্রায় 8:30। লোকজন আছে অনেক, তবে ধারণা করা যায় পুজো শুরু হলেই আরও বৃদ্ধি পাবে তার পরিমাণ।